আমি আর আমার মা একা ঘরে থাকতাম। কিন্তু রাতে আমার মায়ের ঘর থেকে কিসের যেন আওয়াজ আসত। একদিন আমি দেখলাম ওখানে কোনো একটা লোক যেন ভিতরে গেল আর ঘরে গিয়ে অদৃশ্য হয়ে গেল। একদিন আমি ঘরের মধ্যে লুকিয়ে গেলাম। আর এটা দেখে আমি অবাক হয়ে গেলাম যে লোকটা আর কেউ নয় বরং আমার নাম উদিশা। আমি মাত্র 6 বছর বয়সের ছিলাম যখন আমার বাবা এই পৃথিবী থেকে চলে যায়। সে অন্য কাজের জন্য অন্য শহরে গিয়েছিল, যেখান থেকে খবর আসলো যে সে আর এই পৃথিবীতে নেই। সেখানে আগুন লেগে গিয়েছিল এবং যার কারণে তার লাশটুকুও পাওয়া যায়নি। আমার জন্য এই খবরটা ভীষণ দুঃখের ছিল, ভীষণ বাজে ছিল। কেননা আমি আমার বাবাকে ভীষণ ভালোবাসতাম। আমার মা খুব সুন্দর ছিল আর যুবতী ছিল, কিন্তু তাও সে দ্বিতীয় বিয়ের জন্য না করে দিয়েছিল। এই ব্যাপারটা একটু আমার জন্য অদ্ভুত ছিল এবং আমাদের পরিবারের জন্য অদ্ভুত ছিল, কারণ আমার মা আমার বাবার সাথে ভীষণ ঝগড়া করত। আমার বাবার কোনো ভালো ব্যবসা ছিল না আর আমার মা এসেছিল একটি ধনী পরিবার থেকে। আমার দাদু আমাদের ঘরের পুরো খরচা তুলত। আমার দাদু আমাদের ঘরের খরচা চালাতে আমার বাবাকে সারাক্ষণ চেঁচাত। আর আমার মাও আমার দাদুর সাথে মিলে যেত। আমার বাবা ভীষণ কষ্টের মধ্যে ছিল। এরকম অবস্থায় আমি আমার বাবাকে প্রায়ই কাঁদতে দেখতাম আর খুব চিন্তার মধ্যে থাকতে দেখতাম। আর কখনো কখনো আমার বাবা আমায় বলতো, আমি তোমাকে ভীষণ ভালোবাসি। আর আমি বলতাম, এই পৃথিবীতে সব থেকে ভালো বাবা তুমি। আর একজন মেয়ের ক্ষেত্রে তার বাবা তার সবকিছু। সে তার বাবা কোনো মজদুর হোক বা আর যাই হোক না কেন। আমার বাবা যখন আমাকে ছেড়ে চলে গেল, আমি সেই সময় অনেক ছোট ছিলাম। আমার মাকে আমি এতটা ভালোবাসতাম না যতটা আমি আমার বাবাকে ভালোবাসতাম। ছোট ছিলাম তাই এই কষ্টটা কোনোভাবে আমি সহ্য করে নিয়েছিলাম। কিন্তু সেই ব্যাপারটা আমার মাথার মধ্যে বসে গিয়েছিল। আর আমি অনেক রোগের শিকার হয়েছিলাম, যার মধ্যে সবথেকে বড় সমস্যা ছিল যে আমার নিজের উপর একদম বিশ্বাস ছিল না। আমি কারোর সামনে কথা বলতে পারতাম না। আমি খুব কষ্ট করে স্কুলে পড়াশোনা করতাম। এরপর ঘরে বসে বিএ পরীক্ষার প্রস্তুতি নিলাম। কিন্তু তাও আমাকে মাঝে মধ্যে বাইরে যেতে হতো, মানুষের সাথে মিশতে হতো। আর তখন আমার হাত পা কাঁপতে থাকত। মানুষ অবাক হয়ে যেত আর ভাবত যে এর কি হয়ে গেল, যে কথা পর্যন্ত বলতে পারছে না। আমার মনে হতো যে আমি যেন এই পৃথিবীতে একা। কিন্তু আমার মায়ের জীবনে এর কোনোরকম প্রভাব পড়েনি। মা তখনও সাজত, নিজের খেয়াল রাখত, বাইরেও যেত। আমি এই পৃথিবী থেকে আর আমার মায়ের থেকে দূরে থাকতে চাইতাম। এই জন্য আমি আমার বাড়িতে অতিথিদের জন্য যে সাইডে ঘরটা বানানো হয়েছিল সেই ঘরে চুপচাপ পড়ে থাকতাম। আমি ওই ঘরেই আরাম করতাম, কেননা ওই ঘরটা ছিল বাইরের দিকে আর তার ছাদটা খারাপ হয়ে গিয়েছিল। এজন্য সেখানে জল ভরা শুরু হয়ে গিয়েছিল। জল ভরে যেত বলে আমার মা বলেছিল যে আমি যেন বাড়ির ভিতরে চলে আসি, কারণ সেখানে কয়েকটা ঘর খালি ছিল। বলল আমার বাইরে থাকার কোনো দরকার নেই। আমি ভিতরে আসতে তো চাইছিলাম না, কিন্তু আমি এক সমস্যায় পড়লাম যার জন্য আমাকে ভেতরে আসতেই হলো। আমার ঘরের ভিতর সামনের যে ঘরটা সেটা আমার মায়ের ঘর। আমার ঘর থেকে আমার মায়ের ঘরের জানলাটা পরিষ্কার নজরে আসে। ছোটবেলায়ও এই ঘরটা আমারই ছিল। এই জন্য আমি এখানে আসতে চাইছিলাম না, কেননা আমার বাবার কথা মনে পড়ত বারবার। আমি একটা ডাক্তারের সাথেও কথা বলেছিলাম। আমি প্রত্যেক সোমবার ডাক্তারের কাছে চেকআপের জন্য যেতাম আর ডাক্তারও এটাই বলতো যে তুমি তোমার বাবার মৃত্যুকে নিজের হৃদয়ে নিয়ে বসে আছো, যা তোমার ভিতরে ভয় তৈরি করছে, যার জন্য তোমার জীবন খারাপ হচ্ছে। কিন্তু তোমার নিজের উপর নিয়ন্ত্রণ থাকা উচিত, কেননা সে তো এই পৃথিবীতে নেই। মানুষের সাথে কথা বলতে হবে তোমায়। কিভাবে তুমি মানুষের সাথে কথা বলবে, কিভাবে তোমার চলবে তুমি যদি এরকম করতে থাকো? আমি নিজেই নিজের জন্য ভীষণ চিন্তায় ছিলাম, কেননা আমার মাত্র 18 বছর বয়স হয়েছিল। এখন আমি আইন অনুযায়ী সাবালক, কেননা আমার বয়স 18 বছর হয়ে গেছে। এখন আমার নিজের কাজ নিজেকে করা উচিত, নিজের দেখাশোনা নিজের করা উচিত। এমনিতেও আমার মায়ের উপর আমি ভরসা রাখি না। এবার আমি ঘরের ভেতরে এসে গিয়েছিলাম আর একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করেছিলাম। আমার এমন মনে হয় তার ঘরে কেউ একজন আছে। প্রথম রাতে ভাবলাম যে এটা আমার মনের কোনো ভুল আর আমি ব্যাপারটা অত লক্ষ্য করলাম না, ছেড়ে দিলাম। কিন্তু দ্বিতীয় রাতেও আমি নিজের কানে শুনেছিলাম কোনো একটা আওয়াজ, আর যখন গিয়ে দরজায় টোকা মারলাম তখন ঘরের আলো জ্বলছিল। এর মানে হলো আমার মা জেগেছিল। কিন্তু সে এমনভাবে বাইরে আসলো যে মনে হলো সে যেন ঘুম থেকে উঠে এসেছে, অথচ তার মুখে দেখে মনে হলো না যে সে ঘুমাচ্ছিল, বরং সে মেকআপ করেছিল। আমি বললাম, তুমি জেগে আছো?
আমার মা বলল যে কি তুমি এটা জিজ্ঞেস করার জন্য আমাকে ঘুম থেকে জাগালে, আমার ঘুমটা নষ্ট করলে। আমি বললাম না আমি শুইনি, কারণ আমি একটা আওয়াজ পেলাম। আমার মা আমাকে বলল, তুমি পাগল হয়ে যাওনি তো? কেন এরকম অদ্ভুত কথা বলছো এত রাতে? আমার থেকে টিভিটা অন থেকে গেছিল, এটা টিভির আওয়াজ ছিল। এক্ষুনি আমি বন্ধ করলাম। কি? আমি বললাম আচ্ছা। আমার মা রেগে গেল। আমি লজ্জায় পড়ে গেলাম, কারণ মায়ের রাগ করা স্বাভাবিক ছিল, আমার এরকমভাবে কথা বলা উচিত হয়নি। যাই হোক, আমি মায়ের থেকে ক্ষমা চেয়ে নিলাম আর বললাম দ্বিতীয়বার এরকম হবে না। সকালবেলা আমি কাজের জন্য চলে গেলাম। পরে আমি মায়ের ঘরে গেলাম। আমার মায়ের সাথে রাত্রিরে এরকমভাবে কথা বলা উচিত হয়নি। আমি মায়ের ঘর পরিষ্কার করা শুরু করলাম। আমি ভাবলাম যদি ঘর পরিষ্কার করি তাহলে মা খুশি হয়ে যাবে। প্রতিদিন যেরকমভাবে ঘর পরিষ্কার করা হয় সেরকমভাবে আমি মায়ের ঘর পরিষ্কার করতে চাইনি। আমি ঘরটাকে খুব ভালোভাবে পরিষ্কার করতে চেয়েছিলাম, কিন্তু আমি সবেমাত্র কাজ করা শুরু করেছিলাম, আমার হাতে এমন একটা জিনিস আসলো যেটার সঙ্গে মায়ের কোনো সম্পর্কই নেই। এটা ছেলেদের জিনিস। এরকম বলা উচিত যে বিবাহিত ছেলেদের জিনিস, যা এই ঘরে পড়েছিল, তাও বিছানার তলায়। আমি অবাক হয়ে গিয়েছিলাম। আর এরপরে আমি আমার মাকে জিজ্ঞাসা করতে পারিনি, কেননা আমার লজ্জা পাচ্ছিল। কিন্তু এই জিনিসটা ঘরের মধ্যে কি করছিল, কিভাবে আসলো? এখনো পর্যন্ত আমার ঘর পরিষ্কার করা শেষ হয়নি। আমি ঘরের দরজায় যেন আওয়াজ পেলাম। আমি ভাবলাম আমার মা এসেছে। আমি আমার ঘরে চলে এলাম। আমি ঘর পরিষ্কার করার ব্যাপারটা আমার মন থেকে বের করে দিলাম। তারপরের দিন আমি আর একটা সত্যি কথা জানতে পারলাম, যে আমার মায়ের ঘরে টিভি তো ছিল, কিন্তু সেই টিভিটা খারাপ ছিল, চলতো না। এই ব্যাপারটা আমাকে ঘরের চাকর বলেছিল, যে সপ্তাহে একদিন করে আসতো। সে বলল, এই টিভিটা তো কবে থেকে খারাপ হয়ে আছে। তোমার মা তো বলেছে যে এই টিভিটা আর কখনো ঠিকই হবে না। কি আমায় বলছিল যে কি তুমি টিভিটা নিয়ে চলে যাও, যদি ঠিক করতে পারো তাহলে তোমার বাচ্চারা দেখতে পারবে। আমি আমার বরকে বলেছি যে আমার বর যেন এসে টিভিটা নিয়ে যায়, কিন্তু আমার বর আসেনি টিভিটা নিতে। সে ভীষণ অকর্মণ্য, কোনো কাজই করতে চায় না। ওই চাকরটা তো নিজের সমস্যা বলতে শুরু করে দিল। কিন্তু এখানে আমার ধ্যান অন্য একটা জায়গা ছিল, যে যদি টিভি খারাপই ছিল, আমার মা কি সেই রাতে টিভি চালায়নি? তাহলে মায়ের ঘর থেকে কি করে কোনো লোকের আওয়াজ আসছিল? তাহলে কি সবকিছু মিথ্যে ছিল? আমি তো আমার জীবনের অনেকগুলো বছর এই বাড়ির বাইরের ঘরে কাটিয়ে দিয়েছি। আমি ঘরের ভিতরে যখন আসলাম তখন এই সমস্ত কথা আমি জানতে পারলাম। ঘর বেশ ছোট ছিল, যেখানে মাত্র দুজন গেস্টের থাকার জায়গা ছিল, সেখানে বাথরুমও ছিল না। বাথরুম অনেকটা পিছনের দিকে ছিল। শীতকালে আমাকে বাইরে যেতে হতো যার জন্য বাথরুম করতে। কিন্তু আমার মা কখনো আমাকে বলেনি যে তুমি ভেতরে এসো, এই ঘরের মধ্যে তুমি কি করে থাকবে? ঘরটা তো ঠিক না, তোমার বাথরুমের জন্য তোমাকে বাইরে যেতে হয়। সর্দি হয়ে যেতে পারে, ঠান্ডা লাগতে পারে, কি অথচ আমি তার একমাত্র মেয়ে। আর এখন তো ঘরটা ভেঙেই গেছে, আর সেজন্যই এখন আমাকে মা ভেতরে ডেকেছে। আমার দাদুর এটা ছিল, এটা একটা পুরনো বাড়ি, যার দুটো অংশ ছিল। একদম সামনের জায়গাটায় অন্য কেউ কবজা করে নিয়েছিল, কি জানি কি করে জিতে সে ওই অংশটা নিজের নামে করে নিল। আমাদের কাছে অল্প একটু অংশ ছিল। বাড়িটা তো প্রায় 100 বছরের পুরনো, যখন কিনা ইংরেজরা রাজত্ব করত। কেউ যখন বাড়িটা দেখত তখন সে অবাক হয়ে যেত। তারা বলতো যে কি আমরা ঘরের ভেতরটা দেখতে চাই, ও আরও অনেক কিছু বলতো। কিন্তু আমার ছোটবেলা এখানেই কেটেছিল। যেহেতু আমি ছোট থেকেই এখানে আছি, তাই আমার খুব একটা এই বাড়ির প্রতি অদ্ভুত ভালো লাগা নেই। আমার দাদু এই দুনিয়া থেকে চলে গিয়েছিল, কিন্তু তাও কিছু পয়সা দিয়ে আমাদের খরচা চলেই যেত। আমরা ঘরে চাকরও রেখেছিলাম। একদিন আমার মা আমাকে বলল যে কি তুমি একটা বাজে মেয়ে, তুমি অলস মেয়ে, এখন এসে আমার চুলে রং লাগাও। আমি তো এটাই ভাবতে লাগলাম যে এই বয়সে মা সেজেগুজে কাকে দেখাতে চায়। আমার মাকে দেখে আমার একদম ভালো লাগতো না, যে কিনা এত বছর ধরে বিধবা, সে নিজের এত খেয়াল কেন রাখে। আর একদম এমন থাকত যেন সে বিবাহিতা। একবার দিওয়ালিতে আমার মাকে হাতে মেহেন্দি করতে দেখেছিলাম, কিন্তু কোনো বিধবার তো ইচ্ছাই করে না এইসব। আর যখন আমার স্বামী নেই তখন আমি মেহেন্দি করে কাকে দেখাবো? কিন্তু মা সেই সমস্ত কিছুই করত যা কিনা একজন বিবাহিত মহিলা করত। নিজের খুব খেয়াল রাখত, আর এবার যখন চুল সাদা হতে লাগলো তো চুলের রং লাগাতে লাগলো, মেহেন্দিও লাগালো, ভালো গাঢ় রঙের জামা কাপড় পরত।
আর সেজেগুজে থাকত। নিজের পা পরিষ্কার রাখত, হাতের নখে নেলপালিশ লাগাত। সব সময় নিজে সেজেগুজে থাকত। আমি নিজেই এত নিজের খেয়াল রাখতাম না যত আমার মা নিজের খেয়াল রাখত। আমি শুনেছিলাম আমার মা আর আমার বাবার প্রেম করে বিয়ে হয়েছিল, যার জন্য আমার বড়লোক মা গরিব বাবাকে বিয়ে করেছিল। না হলে আমার দাদু এই সম্বন্ধ কোনোদিন মেনে নিত না। তিনি ছিলেন সেনাবাহিনীতে এবং ভীষণ শক্ত মনের মানুষ ছিলেন। একবার রাতে মায়ের ঘর থেকে আবার আওয়াজ আসলো। আমি কান লাগিয়ে শোনার চেষ্টা করলাম। একটা আওয়াজ, যেন মনে হল কোনো লোক কথা বলছে। আমার মা হাসছিল, আমার মা লজ্জা পাচ্ছিল। এমন মনে হচ্ছিল যেন লোকটা আমার মায়ের প্রশংসা করছিল, আর আমার মা লজ্জা পাচ্ছিল। আমি সত্যিই বুঝে গিয়েছিলাম যে ভিতরে কোনো লোক আছে। কয়েকদিন পরেই আমার বাবার বাৎসরিক কাজ ছিল। আমি সব সময় আমার বাবার বাৎসরিক কাজে উদাস থাকতাম। যেন মনে হতো যে আজকেই যেন উনি দুনিয়া থেকে গেছেন, এতটাই উদাস থাকতাম আমি মাকে দেখতে লাগলাম। সে সেজেগুজে বাইরে বেরিয়ে এলো। আমি মাকে বললাম, আজ অন্তত সাদা কাপড় পরে আসতে পারতে, শুনেছি বিধবারা সাজলে গুজলে স্বামীর আত্মা কষ্ট পায়। মা বলল, যে কি মানে? আমি বললাম, বাবার আজ বাৎসরিক কাজ। তখন মায়ের মুখটা অদ্ভুত লাগল। বলল যে, তাহলে তুমি কি করবে? আমি বললাম, আমি প্রত্যেকবারের মতো সমস্ত গরিবদের সাহায্য করব। মা বলল, যাও গরিবদের সাহায্য করো। আমি বললাম যে, তুমি কোথাও যাচ্ছ? বলল যে, কি আমার এক বন্ধুর বিয়েতে যাচ্ছি। আমি বললাম যে, আজ তোমার স্বামীর বার্ষিক কাজ আর তুমি তোমার বন্ধুর বিয়েতে যাচ্ছ? মা বলল যে, কি বার্ষিক কাজ প্রত্যেক বছর হয়। যে মারা গেছে তার সাথে কেউ মরে তো যায় না। আমার বন্ধু খুব ভালো, তার একটা বড় ছেলে আছে যে শহরে থাকে। আমি তার সাথে তোমার বিয়ে করাতে চাই। তো আমাকে তো যেতে হবেই। আমি শুনে বললাম, যখন তোমার বন্ধু জানতে পারবে যে তুমি তোমার বরের বাৎসরিক কাজের দিন সেজেগুজে গেছ, তোমাকে তারা মানুষ অবধি ভাববে না। আমার মা বলল, তুমি ভীষণ বাজে হয়ে গেছ। খবরদার যে আমার সামনে এই ধরনের কথা তুমি বলেছ। তোমার বাবা তো এরকম নয়। জানি না তুমি কার মতো হয়েছ। আমি বললাম, উনি আমার বাবা ছিলেন আর উনার জন্য একটুখানি সময় বের করা উচিত, কিন্তু তুমি তো কারোকে পরোয়াই করো না। আমার মায়ের সত্যিই এ ব্যাপারে কোনো পরোয়া ছিল না, কিছু যায় আসতো না। এইবার তো সেই কথার কোনো জবাব পর্যন্ত দিল না। সে ঘর থেকে বেরিয়ে গেল। কিন্তু ওই রাতেই আমি কিছু এমন দেখেছিলাম যেটা দেখে আমার পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছিল। আমি রাত্রে জেগেছিলাম, আমার ঘুম আসছিল না। আজ এমনিতেও ঘুম আসতো না। আজকের দিনটা আমার জীবনের সবথেকে বাজে দিন। আমি আমার মায়ের ঘরে কোনো একটা লোকের ছায়া দেখতে পেলাম, যেটা জানলা দিয়ে যেন দেখা যাচ্ছিল। আমি পুরোপুরি বুঝে গিয়েছিলাম যে আমার মায়ের ঘরে কোনো লোক আছে। আমি তাড়াতাড়ি উঠে পড়লাম। আমি এক মুহূর্ত নষ্ট না করে তার ঘরে গিয়ে টোকা মারতে লাগলাম। যখন কিনা আমার মা ৩-৪ মিনিট পর দরজা খুলল, আমি বুঝতে পেরেছিলাম যে ঘরে ছিল সে বাইরে বেরোতে পারেনি। সে ঘরেই আছে। সে ভিতরে ছিল আর ভিতরেই থেকে গিয়েছে। কিন্তু যখন আমি ভিতরে গেলাম, আমার পায়ের তলা থেকে যেন মনে হচ্ছিল মাটি সরে যাচ্ছে। কারণ ওখানে কেউ ছিল না। বিছানায় এত ছোট চাদর ছিল যে তার তলার মেঝেটা পর্যন্ত দেখা যাচ্ছিল। তার মানে লোকটা ওই বিছানার নিচে তো ছিল না। আমি বললাম, আমার ঘরের কলটা খারাপ হয়ে গেছে, আমাকে বাথরুমে যেতে হবে। আর আমি বাথরুমে চলে গেলাম, কিন্তু সেখানেও কেউ ছিল না। আমি ভীষণ অবাক হলাম। আমি বুঝতে পারছিলাম না, আমি একটা লোকের ছায়া দেখলাম, একটা লোকের আওয়াজ শুনলাম, অথচ ঘরের মধ্যে সে কোথায় গায়েব হয়ে গেল। সে কোথায় হারিয়ে গেল, কোথায় লুকিয়ে গেল। কিন্তু আমি আমার মায়ের সাথে এই ব্যাপারে কোনো কথা বললাম না, কারণ আমার কাছে কোনো প্রমাণ ছিল না। আমি শুধু এমনি মিথ্যা কথা বলে দিলাম যে আমার ঘরের বাথরুমের কল খারাপ হয়ে গেছে, এজন্য আমি এখানে এসেছি। এরপরে আমি আবার আমার ঘরে ফিরে এলাম। কিছুক্ষণ পরে আবার আমার মায়ের ঘর থেকে অল্প অল্প আওয়াজ আসতে শুরু করল। হয় আমার মা পাগল হয়ে গিয়েছিল, অথবা আমার মায়ের ঘরে কেউ নিশ্চয়ই ছিল যার সাথে মা কথা বলছিল। কোনো একটা ব্যাপার তো হবেই। আর না হলে ওই ঘরের মধ্যে কোনো ভূত আছে যে আমাকে দেখতেই লুকিয়ে পড়ে। কেননা কোনো মানুষ হলে এত তাড়াতাড়ি লুকোতে পারত না। আর কোথায় বা লুকাবে? না ঘরের দরজা দিয়ে বাইরে যেতে পারবে, আর না জানলা দিয়ে যেতে পারবে। আমার তো মাথায় যন্ত্রণা হতে শুরু করল। আমি এই কথাটা কাউকে বলতেও পারছিলাম না।
আমি ভীষণ চিন্তায় ছিলাম এটা ভেবে যে আমার মা কেন এতদিন ধরে বিয়ে করেনি, আর সে এত খুশি কি করে আছে। আমি এতদিন ভাবতাম আমার মা বুঝি খুশি আছে কারণ আমার মা বাবাকে খুব ভালোবাসত। আমার বাবাকে আজও হয়তো ভালোবাসে, সেজন্য আমার জন্য কোনো সৎ বাবা সে নিয়ে আসেনি ঘরে। কিন্তু এখন তো বুঝতে পারলাম যে নিশ্চয়ই কোনো ব্যাপার আছে, আমার মায়ের জীবনে কোনো ব্যক্তি এসেছে। আর আমার মা তার সাথে খুব বাজে কাজ করছে, না হলে সে ঘরের মধ্যে কি করে। আমার পাকা প্রমাণ দরকার ছিল, কেননা আমি আমার মাকে বলতে চেয়েছিলাম যে আমি কোনো বাচ্চা নয় আর আমি সমস্ত কিছু বিষয় জানতে পেরে গিয়েছি। যদি এমনটা হয় তাহলে আমি একা আর এখানে থাকতাম না, এখান থেকে চলে যেতাম। কেননা এইভাবে আমার বাবার স্মৃতিতে কষ্ট হতো, আমার বাবার আত্মা কষ্ট পেত। আমি ভীষণ চিন্তায় ছিলাম, ভীষণ উদাস মনে থাকতাম। আর আমার সবকিছু জানার জন্য একটা ভালো প্ল্যান এর দরকার ছিল। আমি ঘরের ভেতরে যেতে পারতাম না, এজন্য আমার এমন একটা ভালো প্ল্যান এর দরকার যেখানে ভুলের কোনো জায়গায় থাকবে না। আমাকে বুদ্ধি খাটাতে হবে। আর শেষ পর্যন্ত আমার মাথায় এমন একটা প্ল্যান এসে গেল যেটার মধ্যে কোনো ভুল হতেই পারে না। কিন্তু যদি আমি ধরা পড়তাম তাহলে আমার মা আমাকে অনেক কথা শোনাত। কিন্তু অন্ততপক্ষে আমি সত্যি কথাটা তো জানতে পারব। কিন্তু এমনিতেও আমার মনে হয় যে কথা শোনানোর জায়গা আমি আছি, আমার মা নয়। এই জন্য আমি ভেবে নিয়েছিলাম যে আমাকে কি করতে হবে। এজন্য আমি আমার মাকে বললাম যে আজ একটা বন্ধুর বাড়িতে আমি পড়তে যাব, আমি রাতে ওখানেই থাকব। আমার মা বলল যে ঠিক আছে চলো, খুব ভালো কথা। তুমিও কোনো না কোনো একটা প্ল্যান বানিয়ে নিয়েছো, না হলে তুমি তো ঘর থেকে বাইরেই বের হতে চাও না কি। মনে হয় আমার মা খুশি হয়েছিল যে আমি রাত্রিরে ঘরে থাকব না, এজন্য পরে আমি আমার মাকে ফোন করে বললাম যে আমি আমার বন্ধুর বাড়িতে চলে গিয়েছি, যদিও তখনও পর্যন্ত আমি ঘরের বাইরে যাইনি। আমার মা বলল ঠিক আছে, সকালবেলা ধীরে সুস্থে বাড়ি ফিরে আসবে। কিন্তু আমি আমার বন্ধুর বাড়িতে যাইনি, আমি আমার মায়ের ঘরেতেই লুকিয়েছিলাম। আর এমন জায়গায় লুকিয়েছিলাম যে ঘরে মা কি করে সেটা যাতে দেখতেও পাই। আমার মা ঘরে আসলো, আর এসেই তৈরি হওয়া শুরু করলো, সাজগোজ শুরু করলো। এরপর ঘরের মধ্যে সেই ঘটনা ঘটল যেটা দেখে আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। আমার মা মেঝে থেকে কার্পেট সরালো, যাকে আমি কখনো নিজে থেকে কার্পেট সরাতে দেখিনি। কেননা সেই পর্দাটা খুব ভারী ছিল, আর ওর নিচে যা দেখলাম সেটা দেখে আমি অবাক হয়ে গেলাম। তার নিচে একটা জেলের দরজা ছিল। আমার মা ওই দরজা জোর করে ঠেলে খুলে দিল। আমার মা জেলের সেই দরজা জোরে ঠেলে খুলে দিল। ওখান থেকে একটা লোক বেরিয়ে আসলো, আর যাকে দেখতেই আমার মা তাকে জড়িয়ে ধরল। এটা দেখে আমার যেন নিঃশ্বাস আটকে যাওয়ার মতো অবস্থা। আমার যেন মনে হলো যে আমি মরে যাব, কেননা ওই লোকটা অন্য কেউ না, আমার বাবা ছিল, যে কিনা কয়েক বছর আগে মারা গিয়েছিল। তাহলে আমার বাবা কি করছিল ওখানে? এর আগে ওই লোকটা কিছু বলতো, আমার সামনে আসা উচিত। তারা দুজনে আমাকে দেখে অবাক হয়ে গেল, আমিও অবাক হয়ে গেলাম। আমি আমার বাবাকে দেখে জড়িয়ে ধরলাম। আমার বাবা আমাকে আদর করে জিজ্ঞাসা করলে, তুমি কেমন আছো? আমি বললাম, তুমি বেঁচে আছো বাবা, তাহলে তুমি মরার নাটক কেন করেছিলে? আমার বাবা বলল, সোনা, আমি খুব বড় মানুষ ছিলাম একজন, কিন্তু আমার কাছে কিছু ছিল না, কিন্তু একটা জিনিস ছিল, সেটা হল জীবন বীমা, যেটা আমার বাবা করিয়েছিল আমার জন্য। এই দুনিয়া থেকে আমার মরে যাওয়া ভীষণ দরকার ছিল, আর যদি আমি মরে যেতাম তাহলে জীবন বীমার লোকেরা প্রত্যেক মাসে মাসে 2 লাখ টাকা দিত। আমার কাছে আর কোনো অপশন ছিল না। তোমার দাদুরও সব কিছু বিক্রি হয়ে গেছিল, তার কাছে কিছু ছিল না। দুনিয়ার লোকের সামনে এজন্যই এই অভিনয়ের দরকার ছিল, আর আমি তাই মরে যাওয়ার অভিনয় করছিলাম। জীবন বীমার লোকেদেরকে বিশ্বাস করিয়েছিলাম যে আমি মরে গিয়েছি। তারপর প্রত্যেক মাসে 2 লাখ টাকা করে আসতে লাগলো, আর কোনো কাজ করা ছাড়াই আমি জীবনের মজা আনন্দ নিতে থাকলাম। আমার বউয়ের কাছেই আমি থাকতাম সব সময়, আর আমাকে কোনো কাজও করতে হতো না। এর নিচে আমার ঘর আছে, টিভি আছে, আমি আনন্দের সঙ্গে জীবন অতিবাহিত করছি। দেখো এত বুদ্ধি কার হবে? আর যদি আমি কাজও করতাম তাহলে এত পয়সা তো আর রোজগার করতে পারতাম না গি। আমি আমার বাবার দিকে অবাক হয়ে তাকিয়ে রইলাম আর বললাম, তোমার মৃত্যুর জন্য আমার জীবন নষ্ট হয়ে গেল, আমি একটা রোগীতে পরিণত হলাম, আর তুমি এই কথা ভেবে খুশি হচ্ছ? তুমি খুব বড় তীর চালিয়েছ, তুমি এই দুনিয়াতে সবথেকে বড় বোকামি করেছ। আমার বাবা আমাকে কথা শোনানো শুরু করে দিল যে কি তোমার জন্যই আমি এই সব কিছু করেছি, তোমার পড়ার জন্য, তোমার খরচার জন্য, তোমার সব কিছু তুমি পেতে থেকেছ, কোনোদিন কোনো কিছুর অভাব তোমার হয়নি।
যদি আমি এই সবগুলো না করতাম তাহলে আমাদের কাছে খাবার জন্য কিছু থাকতো না আগে। আমি আমার বাবাকে অবাক হতে দেখলাম। আমি বললাম যে তুমি আমার জীবন নষ্ট করে দিয়েছ আর তুমি খুশি হচ্ছ? যদি আমি আজকে তোমার জায়গা হতাম আমি 3 বেলার বদলে 1 বেলা খাবার খাওয়া পছন্দ করতাম, মেনে নিতাম। কিন্তু কখনো নিজেকে জেলের মধ্যে বন্ধ করে রাখতে পছন্দ করতাম না। তুমি আজকে আমার জীবনটাকে নষ্ট করে দিয়েছ আর আমি কেঁদে কেঁদে আমার জীবনটার কি অবস্থা করেছি দেখো। আমার এরকম করাই উচিত হয়নি। এবার আমার বিশ্বাস আমি ফিরে পেয়েছি। আমি আমার আত্মবিশ্বাস ফিরে পেয়েছি। এবার আমার অসুখগুলো সমস্ত চলে যাবে আমার জীবন থেকে। এবার আমি বুঝে গিয়েছি যে আমার জীবনে আমাকে কি করতে হবে।